তো কি অবস্থা সবার, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ব্ল্যাক টর্চের এপিসোড নাম্বার 6 এক্সপ্লেন করতে যাচ্ছি। এই এপিসোডের ভিতরেই আমরা জানতে পারবো রাগো কি করে ওই স্টোনের ভিতরে বন্দী হয়েছিল। তা জানতে হলে আপনাদের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো পর্বের শুরুতেই আমরা শিনজি আর রেজির ফাইট দেখতে পাই, যেটা কিনা তার বাবা করাচ্ছিল, মানে তাদের দৈনিক ট্রেনিং এর একটা অংশ ছিল। তাদের দুজনের এই ফাইটে রেজি হেরে যায়, মানে এখানে শিনজি জিতে যায়। শিনজি ছোটবেলা থেকেই সবকিছুতেই একদম পারফেক্ট ছিল, মানে সবকিছুতেই শিনজি রেজির থেকে সবসময় এগিয়ে থাকতো। এতে রেজির শিনজির উপরে রাগ হয় না, উল্টো সে তার বড় ভাইকে নিজের আইডল হিসেবে মনে করে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন তাদের বাবা তাদের দুইজনকে ডেকে বলে, আমাদের বংশের একটি তরোয়াল আছে, যে তরোয়ালটি কিনা একটা মনোনকি পরচেজ করে নিয়েছিল। সেই মনোনকিটা দিন দিন পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তো তোমরা তোমাদের ইন্টেন্স পাওয়ার দিয়ে ওই তরোয়ালটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। বহু বছর ধরে আমাদের ফ্যামিলি এভাবে একের পর এক লিডার এই তরোয়ালকে কন্ট্রোল করে আসছিল। তো এখন তোমাদের পালা, তোমাদের ভিতর থেকে এই তরোয়ালকে যে নিজের কন্ট্রোলে নিতে পারবে সেই হবে আমাদের এই ক্লানের পরবর্তী লিডার। এরপরে সিন শিফট হয়, আমরা সেই পরীক্ষার দিন দেখতে পাই, যেখানে তাদের ক্লান মেম্বার সহ তাদের বাবা তারা সবাই সেই গুহার সামনে একত্র হয়েছে। তখন রেজি আর তার বাবা শিনজিকে বলছিল, সাবধানে যেও, ওই তরোয়াল কিন্তু তোমাকেই কন্ট্রোল করে নিতে পারে, তো বি কেয়ারফুল। এ কথা শুনে শিনজি বলে, কোনো চিন্তা করো না বাবা, আমি এখনই যাব আর ওই তরোয়ালকে নিজের কন্ট্রোলে করে ওখান থেকে নিয়ে চলে আসব। কিন্তু সিন হয় এখানে পুরো ঠিক উল্টো। আমরা কিছুক্ষণ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা শিনজি ওখানে থাকা সকল গার্ডদের মেরে ফেলেছে। এরপরে বাইরে এসে শিনজি তার বাবার উপরে অ্যাটাক করে দেয়। শিনজির বাবা তখন রেজিকে বলে, রেজি তুমি এখান থেকে পালাও, আমি ওকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পরেও শিনজির বাবা কিছুই করতে পারে না, উল্টো শিনজির হাতে ওখানে মারা যায়। আর এই মনোনকি সোয়ার্ড ছিল, সেটার নাম ছিল হেল টেম্পেস্ট। তখন শিনজি রেজিকে বলে, রেজি তুমি যাও, আরো অনেক বেশি ট্রেনিং করো আর আমাকে ম্যাচ করার মতো দক্ষতা অর্জন করো। তো তুমি এখন আমার সামনে কিছুই না, তো এখান থেকে চলে যাও, আরো শক্তিশালী হয়ে এসো যাতে আমি তোমাকে মারতে পারি। এই কথা বলতে বলতে শিনজি কাঁদছিল। রেজি এখানে কিছুই বুঝতে পারছিল না যে তার ভাইকে এই সোয়ার্ড পরচেজ করে নিয়েছে, না এই সব কিছুই সে নিজের ইচ্ছায় করেছে। এরপরে শিনজি ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রেজি তার পিছন থেকে ডাকতে থাকে যে ভাই তুমি আমাকে কেন এখানে ছেড়ে যাচ্ছ, তুমি আমাকে কেন মারছো না। কিন্তু রেজি তার কথার কোনো উত্তর দেয় না, সে ওখানে ধোঁয়ার সাথে মিশে যায়, মানে ওখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা শিনজি আর রেজির ফাইট দেখতে পাই, যেখানে কিনা ওই ইলিউশনের ভিতরে তাদের দুজনের ফাইট চলছিল। কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পর রেজি শিনজিকে হারিয়ে দেয় আর বলে, আমাকে এখন আর এসব দিয়ে আটকানো সম্ভব না। এভাবে রেজি তার ইলিউশন থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ইচিকাকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সেই ডিমনিক ফর্মের সাথে লড়াই করছিল। কিন্তু কিছুক্ষণ লড়াইয়ের পর ইচিকাও ওই ডিমনিক ফর্মটাকে হারিয়ে দেয় আর বলে, আমি এখন আর বাচ্চা নেই, তো এসব কিছু দিয়ে আমাকেও আটকানো সম্ভব না। এভাবে ইচিকাও ওই ইলিউশন থেকে বের হয়ে আসে। এখন মাত্র একজন বাকি, তারা হচ্ছে রাগো আর জিরো। তারা এখন ওই ইলিউশন থেকে বের হতে পারেনি। এটা নিয়ে শিবা আর বাকি সবাই একটু টেনশন করতে থাকে যে ওখানে আসলে তারা দুইজন, এখন কে কার ইলিউশন দেখছে। এটা নিয়ে আসলে তারা কিছুই বুঝতে পারছিল না যে ভিতরে হচ্ছেটা কি। এরপরে সিন শিফট হয় আর আমরা জিরো আর রাগোকে দেখতে পাই, যেখানে কিনা তারা দুইজন ওই শ্যাডো মনস্টার থেকে পালাচ্ছিল আর সে বারবার অ্যাটাক করে যাচ্ছিল। জিরো আর রাগো সেটাকে ডজ করে যাচ্ছিল। তখন ওই শ্যাডো মনস্টার কথা বলতে শুরু করে। এটা শুনে জিরো বলে, তুমি কথা বলতে পারো? তখন ওই শ্যাডো মনস্টার বলে, তোমরা কি আমাকে চিনতে পারছো না যে আমি কে? এরপরে ওই শ্যাডো মনস্টার একটি ভয়ঙ্কর শ্যাডো ঘূর্ণিঝড়ে পরিণত হয়, যাতে কিনা ওই কুকুনটা একদম শ্যাডো মনস্টার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা দেখে বাইরের সবাই অনেক টেনশন করতে শুরু করে। তখন ফুয়ু তাদেরকে বলে, এখন আর আমার এই কুকুনের উপরে কোনো রকমের কন্ট্রোল নেই, এখন জিরো আর রাগোকে এই ইলিউশন ভেঙে এখান থেকে বেরোতে হবে। এরপরে সিন শিফট হয় আর আমরা জিরো আর রাগোকে একটি মন্দিরের মতো জায়গায় দেখতে পাই, যেখানে কিনা সেই স্টোনটা ছিল যার ভিতরে রাগো অনেক বছর বন্দী ছিল। রাগো আর জিরো তখন খেয়াল করে ওখানে মন্দিরে একটি ছেলে এসে প্রার্থনা করছিল যে এবছরও আমাদের ফসল সুন্দর মতো ঘরে উঠেছে আর আমার মাও অনেক সুস্থ আছে, তো এই সব কিছুর জন্য তোমাকে
তোমাকে অনেক বেশি ধন্যবাদ লর্ড রাগো। আমরা যে এই ফ্ল্যাশব্যাকে এসেছি, এই ফ্ল্যাশব্যাকটা ছিল 1700 সালের আগের ঘটনা। আগের কালে অনেক গ্রামে এরকম মনোনকীদের মূর্তি তৈরি করে তাদের পূজা করা হতো, আর সেরকমেরই ছিল এই রাগোর মূর্তি তৈরি করে তারা রাগোর পূজা করত। কিন্তু রাগো এই ছেলেটিকে বলে, তুমি যে এভাবে এসো, তুমি কি কখনো বোর হও না? আর আমি এই সব কিছুই করি না, ওয়েদার ভালো ছিল সেই জন্য তোমাদের ফসল ভালো হয়েছে, আর তোমার মায়ের হেলথের বিষয়েও আমি কিছুই জানি না। তখন ওই ভিলেজের ছেলেটা বলে, আপনি কিছুই জানেন না। আমি শুনেছি অন্যান্য গ্রামে মনোনকি আর অনিরা অ্যাটাক করে ওখানে অনেক মানুষের ক্ষতি করে আর অনেক মানুষদেরও মেরে ফেলে, কিন্তু আমাদের এই ভিলেজে কোনো রকমের কোনো মনোনকি আসে না। রাগো তখন বলে, আসলে আমি এসব কিছুই করি না, আমার এই ভিলেজ ভালো লাগে তো আমি এখানে থাকি, আর আমাকে সকল মনোনকিরা ভয় পায়, সেজন্য অন্য সব মনোনকিরাও এখানে আসে না, তো এতে আমার কিছুই করার নেই, আমি আসলে কিছুই করি না। কিন্তু ওই ছেলেটা বলে, আপনি আমাদের এই ভিলেজে থাকেন এটাই আমাদের সৌভাগ্য। এরপরে ওই ছেলেটা রাগোকে একটি মূলো আর একটি মাছ দিয়ে ওখান থেকে যেতে থাকে আর বলে, আমি আবার আসব। কিন্তু জিরো আর রাগো কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছিলটা কি। তখন ওই জায়েন্ট মনস্টারটা বলে, মানে ওই শ্যাডো মনস্টার, সে জিরো আর রাগোকে বলে, তোমরা দুজন আমার মেমোরি দেখছো, আমি ওই পাথরে বন্দী হওয়ার আগে এই সকল মেমোরি বেঁচে ছিল। এরপরে জিরো আর রাগো দেখতে পারে যে এখানে এই গ্রামটা অনেক বছর এভাবে সুখে শান্তিতে থাকে, যেখানে কিনা কোনো রকমের ঝামেলা ছিল না, অন্য কোনো মনোনকি বা অন্য মনস্টাররাও অ্যাটাক করতো না। এরপরে শোগুনের পর শোগুন চেঞ্জ হতে থাকে, কিন্তু এই ভিলেজ সুখ শান্তিতে চলতে থাকে। এরপরে সিন শিফট হয় আর আমরা অনেকদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা রাগো ওই মন্দিরে ঘুমাচ্ছিল। তখন ওখানে আমাগি নামের একজন ব্যক্তি আসে, যে কিনা এসে রাগোকে বলে, কি অবস্থা আমার পুরানো বন্ধু, তুমি কেমন আছো? রাগো তখন আমাগিকে জিজ্ঞাসা করে, তোমার এখানে আসার কোনো কারণ আছে? আমাগি তখন ওখানে থাকা স্টোনের দিকে খেয়াল করে আর বলে, এই অবসিডিয়াম পাথর, তুমি এখানে থাকো, এটা তো খুব বিপজ্জনক আমাদের জন্য। তখন রাগো বলে, আমি এসব কিছু কেয়ার করি না। এরপরে আমাগি রাগোর কাছে গিয়ে বসে আর বলে, আমাদের অবস্থা খুব একটা ভালো নেই রাগো, বর্তমানে মানুষেরা মনোনকিদের উপরে অনেক বেশি কঠোর হয়ে গিয়েছে, আর তারা এরকম অনেক গ্রুপ বানাচ্ছে যারা কিনা অনলি মনোনকিদেরই হান্ট করে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব। আসলে আমরা কি করব বলো, এটা তো আমাদের নেচার, মানুষদের মেরে খাওয়া, পাহাড় ধ্বংস করা, এসব কিছু তো একটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু এই মানুষেরা এই নিয়ম মানতে চাচ্ছে না, তারা এই পৃথিবী থেকে মনোনকিদের পুরো একেবারে শেষ করে দিতে চাচ্ছে। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। এখানে আমাদের কিছু বোকা মনোনকি আছে যারা কিনা এই সকল মানুষদের সাথে যুক্ত হচ্ছে। আমি বুঝি না এরা কি কিছুই বুঝতে পারছে না, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মনোনকিদের পুরো এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেবে, আর এই সকল মানুষেরা আমাদেরকে মেরে তারা শান্তির কথা বলছে। এটা শুনে রাগো বলে, আচ্ছা তোমার কথা তো শুনলাম, তো তুমি এখানে আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছো, এই সকল গ্যাংদের থেকে সাবধানে থাকার জন্য? এই কথা শুনে আমাগি বলে, অফকোর্স নো, আমি জানি তুমি অনেক বেশি শক্তিশালী, তুমি তোমার নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এরপরে ওখানে আমরা অনেকগুলো আমাগির মতো হুডি পরা অনেক মানুষদেরকে দেখতে পাই, সরি মানুষ না, এরা আসলে সবাই মনোনকি। তখন আমাগি রাগোকে বলে, আমি চাই তুমি আমাদের সাথে যুক্ত হও, যাতে কিনা আমরা মানুষদের সাথে লড়াই করতে পারি। রাগো তখন আমাগিকে বলে যে, না, আমি তোমার সাথে যুক্ত হতে চাই না। তোমার সাথে কি, আমি আসলে কারোর সাথে যুক্ত হতে চাই না, আমি এই ভিলেজে একাই থাকতে চাই, তো তুমি তোমার দলবল নিয়ে এখান থেকে চলে যাও, আর কখনো আমার কাছে সাহায্য চাইতে আসবে না। এটা শুনে ওখানে থাকা সকল লোকজন বলে, তুমি কি বলছো রাগো, তুমি কি বুঝতে পারছো, এ হচ্ছে আমাদের মনোনকিদের লিডার, তো কথা সাবধানে বলো। কিন্তু তখন আমাগি তাদের সবাইকে থামিয়ে দেয় আর রাগোকে বলে, রাগো, আমি তোমার লজিক বুঝতে পারছি, কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, অনিমাবান যখন চলে আসবে তখন তুমি কি করবে? তো আমি তোমাকে একদিন সময় দিলাম, আমি কালকে আসব, এর মধ্যে তুমি চিন্তা করো তুমি কাদের পক্ষে যাবে, মানুষের নাকি মনোনকিদের? কিন্তু রাগো বলে, যাও যাও, এখান থেকে চলে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। ও, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, জিরো প্রথমে যেই শ্যাডো মনস্টারটির সাথে লড়াই করছিল সেই শ্যাডো মনস্টার হচ্ছে রাগো। সেই শ্যাডো মনস্টার রাগো বলে, আমি প্রথমে এদেরকে আর অনিমাবানকে হালকাভাবে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম এরা খুব একটা আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু এর পরের দিন যা হলো তা আমি কল্পনাও করতে পারিনি। এর পরের দিন আমাগি ওখানে এসেছে, আর সে এসেছিল সেই ভিলেজের ছেলেটার মাথা কেটে নিয়ে, আর রাগো
রাগোকে বলছিল, রাগো তো তুমি তোমার সিদ্ধান্ত বদলালে নাকি? কিন্তু রাগো এটা দেখে অনেক বেশি রেগে যায় আর সে একটি ডিমনিক ফর্ম নিয়ে নেয় আর বলে এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমাগি আসলে এই সব কিছু করেছে যাতে সে রাগোকে নিজের টিমে নিতে পারে, কিন্তু রাগো তো রাজি হয় না। সে উল্টো ডিমনিক ফর্ম নিয়ে আমাগির উপরে অ্যাটাক করে দেয় যাতে কিনা ওখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এরপরে আমরা বিস্ফোরণের পরের সিন দেখতে পাই যেখানে কিনা আমাগির একটি হাত কেটে গিয়েছে, মানে ওই বিস্ফোরণে পুরো উড়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তখন আমাগি বলে, এটা তো জানাই ছিল, ব্ল্যাক স্টার অফ ডুম, তোমার শক্তি অমায়িক, এসব কিছু তো হওয়ারই ছিল। আমি এখানে আসার আগে ওই পুরো ভিলেজটাকে একেবারে ধ্বংস করে দিয়ে এসেছি। আর তুমি কি ভাবছো তুমি এখানে যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি কি বেঁচে যাবে? একদমই না, কারণ অনিবাবান আসতেই আছে, তারা এসে তোমাকে মেরে ফেলবে। তো তোমার হাতে একটাই করণীয় আছে, এসো আমার সাথে জয়েন হয়ে যাও। রাগো তখন ওই ভিলেজের ছেলেটা আর ভিলেজের কথা চিন্তা করতে থাকে যে এখানের মানুষজন আমাকে কতটা ভালোবাসতো, কিন্তু শেষ পর্যন্ত আমার জন্যই হয়তো তাদেরকে মারা যেতে হয়েছে। আসলে এই সকল মানুষজন যে মারা গিয়েছে তার জন্য রাগো নিজেকে নিজে দায় মনে করছিল। একথা চিন্তা করতে করতে রাগো ওখানে থাকা সেই পাথরটার ভিতরে নিজেকেই নিজে সিল করে ফেলে আর ওই ছেলেটার কথা চিন্তা করতে থাকে। এর মাধ্যমে রাগো আসলে এই পাথরের মধ্যে বন্দী হয়। আর রাগো বলে, মানে আমাদের মনস্টার রাগো, যে কিনা তাদেরকে বলছিল আমি এই পাথরে বন্দী হওয়ার আগে এটুকুই আমার স্মৃতি ছিল। এই সব কিছু কথা আমাদের বর্তমানের রাগো মন দিয়ে শুনছিল। তখন জিরো রাগোকে বলে, রাগো এটা তুমি কি করেছো? তোমার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু তুমি ওখান থেকে চলে আসলে, কোনো দায়িত্ব নিজের কাঁধে নিলে না, এটা তোমার করা উচিত হয়নি। আমি জানি না তুমি আগে কি ছিলে, কিন্তু এখন তুমি আমার সাথে আছো, তো এখন তুমি একা নও, কোনো বিপদে পড়লে আমরা দুজনে একসাথে মোকাবেলা করব। তখন রাগো বলে, আসলে আমি নিজেও কল্পনা করিনি যে আমি আগে কিরকম ছিলাম, কিন্তু এখন দেখো তোমার মতো একজন স্টুপিডের সাথে মার্চ হয়েছি আর কত ধরনের স্মৃতি আমাদের জমা হয়ে গিয়েছে, তো আমিও চাই তোমার সাথে একসাথে থাকতে। আর ঠিক তখনই ওই মনস্টার রাগো তাদের উপরে অ্যাটাক করে দেয় আর বলে, আমি এসব কিছুই হতে দেব না, কারণ আমার পাশেও কেউ ছিল না। আমি চাই এখানে তোকে মেরে ফেলতে, যাতে কিনা আমি আমার ট্রু আইডেন্টিটি খুঁজে পাই। অন্যদিকে আমরা বাইরের সিন দেখতে পাই যেখানে কিনা তারা এখনো এই ইলিউশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু কন্ট্রোলে আনতে পারছিল না। তখনই আমরা দেখতে পাই মনস্টার রাগোর একটি ঘুষির ফলে ওই কুকুনটা ওখানে ভেঙে যায় আর জিরো আর রাগো বাইরে চলে আসে, কিন্তু মনস্টার রাগোর কি হলো তা আর আমাদেরকে দেখায় না। এরপরে জিরো আর রাগো সবকিছু খুলে বলে যে কিভাবে 1700 সালে রাগো কিভাবে ওই স্টোনের ভিতরে বন্দী হয়েছিল আর আমাগি কিভাবে একটি শহর পুরা ধ্বংস করে ফেলেছিল, মানে ওই যে গ্রামটা ধ্বংস করেছিল সেটার কথা বলছি আর কি। এসব কথা শুনে শিবা মনে করে আমাগি হচ্ছে মোনোনোকিদের লিডার। তখন হানা শিবাকে বলে, তো আমাদের একটা রিপোর্ট বানানো উচিত আর এই রিপোর্ট বানিয়ে হায়ার আপসকে দিয়ে দেওয়া উচিত। এটা শুনে শিবা বলে, না এখন না, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে শিবা ডায়াল প্যাডে একটি নাম্বার খুঁজে আর সেই নাম্বারে কল দেওয়ার জন্য একটু সাইডের দিকে যায়। আর এর সাথে সাথেই ব্ল্যাক টর্চের এপিসোড নাম্বার 6 এখানেই শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়া তৎনগদ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারিপাশ।